নমস্কার। প্রভুর কৃপা চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে আমাদের চ্যানেল থেকে জানানো হচ্ছে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে আপনারা সবাই মঙ্গলে রয়েছেন। আজ আমি আপনাদের কাছে পরম পূজনীয় গুরুদেব শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের সম্পর্কে একটি বিশেষ অধ্যায় পরিবেশিত করব। তার আগে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। রঙ্গনাথানন্দজি মহারাজ ছিলেন একজন জিনিয়াস। ক্লাস 8 পর্যন্ত পড়েছেন স্কুলে, অথচ যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন, আলোচনা করতেন প্রখ্যাত বৈজ্ঞানিক, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানীদের সঙ্গে। কেরালা রাজ্যের ছোট একটি গ্রামে তাঁর জন্ম 1908 সালের 15 ডিসেম্বর। বাড়ির নাম ছিল শঙ্করন। রামকৃষ্ণ মিশনে যোগ দেওয়ার পর তার কাজ ছিল আশ্রমে রান্না করা। রান্নাঘরে কয়লার উনুনে রাঁধতেন। উনুনের পাশে বসে স্বামী বিবেকানন্দের বই পড়তেন। বারবার পড়তেন স্বামীজির লেখা বক্তৃতা। রান্নার সাথে সাথে তরকারি কোটা, বাসন মাজা, প্রাঙ্গণ ঝাড় দেওয়া, অনেক কাজ করতে হতো তাকে। একটু সময় পেলেই ঘরে গিয়ে স্বামীজির বই পড়া। একবার স্বামী শিবানন্দজি মহারাজ এসেছেন ওই আশ্রমে বেলুর মঠ থেকে। রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। কেরালা রাজ্যে কফি খাওয়ার চল বেশি, কিন্তু শিবানন্দজি চা খেতে অভ্যস্ত। তরুণ ব্রহ্মচারী শঙ্করন নিজেই চা তৈরি করে নিয়ে এলেন। মনে একটু দ্বিধাবোধ ছিল, চা ঠিকমতো তৈরি হয়েছে কিনা, কিন্তু চা খেয়ে শিবানন্দজি খুব খুশি হলেন। এত খুশি যে ব্রহ্মচারীকে বর দিতে চাইলেন। বলো, কি বর চাস? যা চাইবি তাই দেব। ব্রহ্মচারী শঙ্করন হাত জোর করে বললেন, মহারাজ, আমি যেন দেশের কোণে কোণে ঠাকুর স্বামীজির বাণী নিয়ে যেতে পারি মানুষের কাছে। শিবানন্দজি মহারাজ চা খেয়ে এত খুশি হয়েছিলেন যে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আজ থেকে তোর জীবে মা সরস্বতী প্রতিষ্ঠিত হলেন। শুধু দেশে নয়, বিদেশেও কোণে কোণে ঠাকুর স্বামীজির বাণী প্রচার করবি। 25 বছর বয়সে স্বামী শিবানন্দজির কাছে সন্ন্যাস পেয়ে শঙ্করনের নাম হলো স্বামী রঙ্গনাথানন্দ। সেদিন ছিল স্বামী বিবেকানন্দের জন্মতিথি। রেঙ্গুন ও করাচি আশ্রমের পর দিল্লি আশ্রমের অধ্যক্ষ ছিলেন দীর্ঘ 13 বছর, 1949 সাল থেকে 1962 সাল পর্যন্ত। সেই সময় 50টি দেশে গিয়েছিলেন বক্তৃতা দেওয়ার জন্য। 1962 সালে 67 থেকে 67 পর্যন্ত অধ্যক্ষ ছিলেন কলকাতা ইনস্টিটিউট অফ কালচারের গোলপার্ক। এরপর 1973 থেকে 1993 পর্যন্ত ছিলেন হায়দ্রাবাদ আশ্রমের অধ্যক্ষ। 1998 থেকে 2005 পর্যন্ত রামকৃষ্ণ মঠ মিশনের সংঘগুরু, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট ছিলেন। বোধহয় পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তিনি বক্তৃতা দিতে যাননি। এত বেশি আমন্ত্রণ আসত যে 8-9 দেশের প্রোগ্রাম সম্মিলিতভাবে একের পর এক করতে হতো। রঙ্গনাথানন্দজি মহারাজের এক বৈশিষ্ট্য ছিল যা অনেকেরই অজানা। সারা পৃথিবী ঘুরেছেন তিনি। প্রায় সব দেশ থেকেই আমন্ত্রণ পেতেন ভাষণ দেওয়ার, কিন্তু বাইরে যখন তিনি যেতেন 1 পয়সাও থাকতো না তাঁর কাছে। পুরোপুরি কপর্দকহীনভাবে যেতেন বিশ্বের সর্বত্র। ফলে কখনো কখনো অসুবিধেও দেখা দিত। একবার হল্যান্ডে গিয়ে দেখলেন যে তাকে নিয়ে কেউ আসেনি বিমানবন্দরে। তিনি ফোন করবেন উদ্যোক্তাদের, কিন্তু পাবলিক বুথ থেকে ফোন করার জন্য 50 সেন্টও নেই তার কাছে। একজন যাত্রীর কাছে পয়সা চেয়ে প্রত্যাখ্যাত হলেন। পরে এক মহিলা তাকে পয়সা দিয়েছিলেন ফোন করার জন্য। মহারাজের ঘরে জিনিসপত্র খুবই কম। শোবার খাট, চেয়ার, টেবিল, অতিরিক্ত একটা চেয়ার, আলমারি, আর ছিল প্রচুর বই। বিভিন্ন বিষয়ে
বইগুলোকে পড়ে পাঠিয়ে দিয়েছিলেন বেলুর মঠের ট্রেনিং সেন্টারে। খুবই সহজ জীবন, তা সে জিনিসপত্রই হোক কি ব্যবহার। অংশটি স্বামী সোমেশ্বরানন্দ আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ থেকে সংগৃহীত। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।